মন পবনের নাও ভাসাইলাম তোমায় স্মরণ করি গুরু বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি তবু আশায় বসে থাকি তোমার চরণে ধরি বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি আপনি খালি কয়া দেন স্টেশনের থেকে আমি কোন দিক বিলে রওনা দেবো এই হুন হালতু বেটা তুই যদি আরেকবার ওই স্টেশনের না মুখেও আনস তোর লম্বা জীবনে টানি ছিড়ে গেলাম বুঝছস আরে বিয়া তো দূরের কথা বেটা ওই স্টেশনের নাম মুখে আনবে যোগ্যতাও তোর নাই বুঝছস আমি মোহরে ঘটে পেলে তোরা বেটাটাকে হ্যাঁ ধাড়ি মিয়ে সাল হ্যাঁ দুধের সালের গায়ে হাত তুলিস আবার গলা বাড়ায় ঝগড়া করিস না তোর সাল অন্যায় করিস ধরি মারিসি পারলে তুই কিছু কর গে যা তার আগে আমার বাড়ির উপর থেকে বাইরে যায় না এই শাশুড়ি গায়ে তো আগে কোনোদিন এরকম কিছু হয় নাই বৌদি তাছাড়া তুমি তো বাসন্তী বৌদির জন্য কম কিছু করো নাই আমরাই তো সাক্ষী আমার কথা বাদ দেব তোর দাদা বাইসে থাকতে কি ঠাকুরপুর জন্য কম করিছে ধন সম্পত্তি হচ্ছে সব শান্তি নষ্টের মূল আচ্ছা আমাদের সারি সুরি গায়ে এত শান্তি কিসের জন্য কত কারণ আমাদের কারোর ধন সম্পত্তিও নাই বেজালও নাই ধন সম্পত্তি তো সমস্যা না সমস্যা হচ্ছে ধন সম্পত্তির উপর লোভ গুরুদাস আর তার বউয়ের ধন সম্পত্তির লোভে পায়া বইছে আসবার কোন তোমার বউয়ে ওই নরম পায়ে বড় বৌদি আর জ্যাঠার সাথে যাইছে তাইকে অপমান করিছে আমার চুল ছিড়বে আসবার কম একটু সাইজ করে দিই শেফালি গায়ে না থাকলে কি হবে শেফালি বানানো মলম কিন্তু আমার কাছে আছে আজ আমি তো টুটে যদি না ছিড়েছি তাহলে পরে আমার নাম বাসন্তী না এই বাসন্তী এই বাসন্তী আরে 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 খবরদার তুমি ওর সামনে যায় না আরে ও কিন্তু সাংঘাতিক মাই আমার বড় বৌদি আছে না ওইতে তাই এক ঘটি মোহর পাইছে কি পাইছে মোহর সোনার মোহর কোস কি রে তুই একটা মোহর আইলে তো মানুষে বড় লোক হয়ে যায় এই মোহর এক ঘটি আইছে আমার তো মনে হচ্ছে তোর বৌদি মোহরের ঘটিখান পায়নি আমার প্রেমানন্দী মোহরের ঘটিখান পাইছিল তারপর তোর বৌদি ছলনা করে সেই ঘটিখান হাতায় নিয়েছে তুমি কি করছো বাসন্তী তা কি করে হয় কারে মান্নান তুই সারি সুরি গায়ে দে রুইটনেক আমার কাছে নিয়ে আসবার পারবো তোর খালা তো ভাই গতি গতি তো আমি হয়রান হয়ে গেলাম মন্ডল সাহেব এই কামটা আপনি আমাকে মাফ করে দেন বুঝলাম না আপনি মনে করেন আমার পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন কোন যখন ইচ্ছে যাবেন কোন তখন চলে যাচ্ছি কিন্তু আমি সারি সুরি গায়ে যাবে পারবো না সারি সুরি গায়ে যেতে তোর এত ভয় ঢুকলে কেন রে তোর না এত মনের বল আর বোঝেন না কে মন্ডল সাহেব কেউ যদি উইকেটটা ঠাই করে চর মারি দাঁতি লাগা দেয় সেই জন্য দেখছেন মন্ডল সাহেব সবসময় আমার সাথে কিরকম শত্রুতা করে আমরা দরকার সর খেয়ে ফিট লাগে যাবো কিন্তু সরকার ভয়ে গুড় মনে দেখা পা চাপে ধরি না বুঝলি আবল তাবল কথা কইছিস হান্নানের জীবনে কোনোদিন কারো পাও ধরা ধরে নাই যে তুই আজে বাজে কথা কব শোন অত বড় গলা করে কথা কইছিস ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছে হান্নান সব সময় স্টপ বসে তুগারের সাথে কোনো কথাই কওয়া যায় না নারাই বাড়াই দিস কেন মান্না সারি সুরি গায়ে যেতে তোর কিসির এত সমস্যা মন্ডল সাহেব আপনাকেও কি কথাটা ভাঙে কওয়া লাগবে এই প্রেমের ঘাওটা মনে করেন আমার মনের মধ্যে এখনো কাঁচা রয়ে গেছে
আর সারিসুরি গাঁয়ে যাওয়ার পথেই তো শিপালির বাড়ি পড়ে। ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় যদি আমি বেশি আবেগপ্রবণতা হয়ে যাই তখন। ওরে আল্লাহ রে আল্লাহ, এ তো দেখতেছি এই যুগের মজনু নাকি? বসে তুই প্রেম ভালোবাসালে একটা কথা কব না। তুই প্রেম ভালোবাসার কি বুঝবো রে? এই মোটা শরীরে জীবনে প্রেম করেছিস যে তুই প্রেমের দরদ বুঝবো? খবরদার, আমার প্রেম ভালোবাসালে যদি তুই কোনো কথা কইছিস তাহলে পেলাম জাতা হয়ে যাবে। তুই যাতা যাতা যা পারিস তাই করিস। কি কি করবার তুই? সে যখন করি তখন দেখছিস। সব তোকে কারো সারি সুরি যাওয়ার দরকার নেই, এখানে বসে নারাই করে। তুই বুঝতা খুব যোগ্যতার মানুষ হয়ে গেছে তাই না? যোগ্যতা ফুটে চাও তোমাকে আমি চিনি নে মুজা, শালার মুজা। বৌমার ছাড়া তোমার কি যোগ্যতা আছে ঘুরার কলা? আমাকে এসে বুঝো। কি ব্যাপার ডাক্তার, পাগল হয়ে গেলে নাকি? একা একা কত গতি যাচ্ছ? হ্যাঁ, পাগল হয়ে গেলে তো তোমাকে সুবিধা হয়, তোমাকে জানে শান্তি পায় তাই না? এই জাপান ডাক্তার একবার পাগল হয় নিক, তারপর বুঝো কত চাইলে কত ধান। এত উল্টা পাল্টা কথা করছো কিসের জন্য? গরু হারালে ওই রকমই হয় রে মা। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে খুলে কত? বিলকেসের সাথে কি তোমার বিয়ে হচ্ছে না? তোমাকে কয়েছে যাক সে কথা বাদ দাও কাকুলি। আচ্ছা কাকুলি, তুমি নিজেই কত পাত্র হিসাবে এই জাপান ডাক্তার এই সারিসুরি গ্রামের কোন পুরুষের চান যে কোন অংশে কম আছে? কোন পুরুষের চেয়ে কম আছে কিনা সেটা তো কইতে পারবো না, তবে রুইতনের চেয়ে যে কম আছে সেটা আমি কবই। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় মাইনে নিলাম, যার চোখে যারে লাগে ভালো তাই তো। আর তাছাড়া রুইতন তো আমার সাথে কণ্ঠস্বর করবে আসে নাই। কিন্তু কাকুলি ভাই, এবার তো আমার একটা উপকার করা লাগবে। সারা জীবন তোমাকে আমি বিনা পয়সায় চিকিৎসা দিছি, এবার সেটার একটু উপকার করে শোধ দাও। চিকিৎসার কথা বাদ দাও, কি করা লাগবে সেটা কও। জানো হিনার শ্বশুর বাড়ি কোনে জানো? তুমি দেখতেছি সত্যি সত্যি পাগল হয়ে গেছো ডাক্তার। নিজের শ্বশুরবাড়ির ঠিকানা খুঁজে পাচ্ছি না, আর হেনার বউ শ্বশুরবাড়ির ঠিকানা চাচ্ছ তুমি আমার কাছে, তাই না? আমি তো ঠিকই জানতাম এই সারিসুরি গ্রামের কোনো মানুষের দিয়ে আমার কোনো 5 পয়সার উপকার হবি না। আমি সারাটা জীবন বিনা পয়সায় তোমাকে সেবা দিছি, আর এই জাপান ডাক্তারের নামে তোমাদের খাতায় কোনো একটা সেবা লেখা নাই। কিসের জন্য? সেবা কি আমার বিফলে চলে গেল? একটা উপকার বন্ধ করে পারলে না তোমরা? সত্যি সত্যি পাগল হয়ে গেছে। কি কথা কই বোঝো না, নাকি বুঝেও না বোঝার ভান করতে চাও? আপনার সাথে কি আমার শত্রুতা আছে মানন ভাই? তা কব কেমা করে? তোমার প্রেমিক ধরে ফাটা বেলিয়েছিলেন, শত্রুতা তো হবেরই পারে। শোনো, যাই করো আর তাই করো, আমি কিছুতেই মন্ডল সাহেবের মান ইজ্জত করলাম ধুলে মিটে যাবে দেবো না। বাদ দেন তো সব কথা, আমি চিন্তা করতেছি অন্য একটা বিষয় নিয়ে। আপনার থাকতে কি আমার গান বাজনা বন্ধ হয়ে যাবি? আপনি কোন শিল্পের জরুরের কথা কয়া আমার উস্তাদরে বিদায় করলেন, এদিকে আপনার শিল্পীও আসে না। অপরাধী করে ফেলালে কস্তুরি। এদিক শিল্পী জহুরুল ভাই তো কিরে কসম করে বয়সে যে মেয়ে লোকে আর গানই শিখাবি না। আচ্ছা, তুমি কি একটা শিওর দিবে পারো যে তুমি কিছুতেই শিল্পী জহুরুল ভাইয়ের সাথে প্রেম ভালোবাসা করবে না? আপনার মতো প্রেমিক মানুষ আমাকে এমন একটা প্রশ্ন করলো মান্নান চাচা, আমার কি অন্য কার সাথে প্রেম করার কোনো চান্স আছে? সব জানি শুনে তাই তো। এই প্রশ্ন তোমাকে করাই আমার ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তাহলে তোমার ব্যাপারে শিওর দিয়ে শিল্পী জহুরুল ভাইয়ের সাথে আলাপ করি গেল। সে যদি মনে করো রাজি হয়ে গেল, তাহলে পরে তাকলিয়ে চলে আসবো না নাকি? আচ্ছা শোনো, শিল্পী জহুরুল ভাই যতদিন না আসতেছে ততদিন তো অন্তত হারমোনিয়ামটা প্যাঁপু করে বাজায় একটা প্র্যাকটিসের মধ্যে থাকা লাগবে নাকি? ঘটনা তো মনে কয় জানতি এই সারিসুরি গায়ের আর কারো বাকি নাই রঞ্জু। তাই মনে হচ্ছে, ঠিকই কয়েছে। এখন খালি বিষয়কালী মণ্ডলে জানার বাকি আছে। আর কত মিথ্যে কথা কব, আমার নিজের কাছেই খারাপ ঠেকে। কাকা, মিথ্যে করার তো আর দরকার নেই, আপনি ডাইরেক্ট কয়ে দেন যে রঞ্জু মোহর গ্রাস করেছে, বাস শেষ। এমনিতেই তো তোমার বদনাম কম হচ্ছে না রঞ্জু। তা হোক। আচ্ছা কাকা, একটা বুদ্ধি করলে কিরাম হয়? সকালবেলার দিক দিয়ে উঠে কাটাকাটি করে যদি কওয়া শুরু করে যে রঞ্জু আমার সব সম্পদ গ্রাস করেছে, তাহলে পরে কি হয়? রাম 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 রাম। ভূত আবার তীর মারা শুরু করেছি, আমি দেখতেছি। রাম 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 রাম।
গুরুদা এই তোরা তুই মরার আগেই ভূত হয়ে গেলি কাকা এই কাকা কিসি কাকা ভূত ধরেছে কিসি ভূত চলে খবর না চলে ভালো আছে নাকি তুই চলে কাকা দিকে কাকা এই তুমি কে নয় এই কি আছে পিস্তল উপহার চেয়ে আবার হারমোনি বসেছে কি জন্য? হ্যাঁ, আপনি তো আমাকে উপহারটা দিলেন না রওশন ভাই। এই যে এই নাও, তোমার উপহার তুমি বুঝে নাও। তুমি আগে পরীক্ষা করবে চাইছিলে তাই নিয়ে আমাক আপনি করে করার কোনো দরকার নেই, তুমি করে করো। মনে করো যে এই যে তোমার কাছে আমি উপহার হিসেবে চাইলি, হ্যাঁ মান্নান ভাই, কি আশ্চর্য ব্যাপার, আমি তো আপনারই খুঁজতেছিলাম। মিথ্যা কথা দিয়ে দিনটা শুরু করলো তাই না? এই জন্যই শালা চোরের আমার দেখতে ইচ্ছে করে না। কেরে তুই হনে খাড়া খাড়া কাক দেখার জন্য অস্থির ছিল, সে থেকে আমাকে বুঝানো লাগবি। তুই ভুলে যাস কিসের জন্য যে এসব পাতা পড়ে আমি শেষ করে ফেলাইছি। বিশ্বাস করেন মান্নান ভাই, আপনার কথা ঠিক আছে, আবার আমার কথা একেবারে মিথ্যে লয়। তাকে এক নজর দেখার পর আপনাকে আমার দরকার হতো। কে আমাকে দরকার হবে কিসের জন্য? সেদিন যে তো ফাটা বেললিছিলাম সে কথা কি ভুলে গেছিস তুই? না মান্নান ভাই, ফাটানোর কোনো বিষয় না। তাহলে মনে করেন যে আপনি হচ্ছেন কি আমার বড় ভাই, আমার ভুল ভ্রান্তি হলি পারে, আপনি তো আমাকে চট্টাপড় মারবারই পারেন, কিন্তু আপনার সঙ্গে আমার জরুরি কথা ছিল। আচ্ছা যা ভাই, কোনো যখন যাক দেখার জন্য অস্থির ছিল তাক যায় দেখে আগে, তারপর না তোর সাথে জরুরি কথা কব না। আর শোন, তোকে আমি ডিস্টার্ব করলাম না, ওই আমি ফাঁকে যাই উল্টে হয়ে খারাপ লইছি, তুই দেহেটে আয়। না মান্নান ভাই, আপনার সঙ্গে আমার সত্যি জরুরি কথা আছে। কদে কি জরুরি কথা? মন্ডল সাহেবের জীবন মরণ সমস্যা। কইস কি তুই? কে হান্নান, নতুন কোনো কিছু টের পাইছো নাকি রে? রওশনের নড়াচড়া কিছু বুঝতেছো? রওশন কয়েছে যে আমাক কাইটি এরম টুকরি টুকরি করে ভাগা দিবি, আর ওর পিস্তল রেঞ্জ পরীক্ষা করবি। পিস্তলের গুলি খিন আমার শরীরের এমিন্দি ওমিন্দি বাড়ায় নাকি সেটি টেস্ট করবি। রওশন তো বড় রসিক সাওয়াল রে, পিস্তলের রেঞ্জ পরীক্ষা করার জন্য ভালো বুদ্ধি বাইর করেছে। ও, এই ঘটনাটা আপনার কাছে হাসার মতো হইলে মন্ডল সাহেব, বুঝেছি। আমার ঘরে জীবনের মূল্য আপনার ঘরের কাছে এইরকমই না? আমার মনে হয় অভিমান করলু তুগারে বুকের মধ্যে এত অভিমান জমা হয়েছে রে হান্নান, মনে কয় কয়লার খনির মতো 10 বছর ধরে তুললেও তুগার বুকের অভিমান শেষ হবি না। টিটকিরি দিয়েন না মন্ডল সাহেব, টিটকিরি দিয়েন না। আপনার জীবনের রিস্কের কথা চিন্তা করে আমি রওশনের হাতের 3 পিস্তলটা কাড়িয়ে নিলাম। ওরে বাবা, এই জন্য আপনারা সকলে মিলে আপনারা আমার সাথে যে ব্যবহার করলেন, এমনকি কস্তুরি পর্যন্ত,
তাতে কি আমার অভিমান করাটা খুব অন্যায় হয়ে গেছে নাকি? আচ্ছা, তুই এতক্ষণ ধরে যে কথাগুলো আমাকে কলু, এই কথাগুলো তুই মন্ডল সাহেবের সামনে কবে পারবো না? আশ্চর্য ব্যাপার, পারবো না কিসের জন্য? না, কথাগুলো আমিও কবে পারতাম, কিন্তু হয়েছে কি মন্ডল সাহেব ইদানিং আমার কথা মতো খুব একটা পাত্তা দিচ্ছে না। মানে মন্ডল সাহেব বুঝলো জীবনের মায়া টয়া করে না তো। না না, জীবনের মায়া না করুক, একটু সাবধান হওয়া লাগবে না। আচ্ছা সত্যি করে একটা কথা কত, রওশন কি সারি সুরি গায়ে যায় নাকি? রুইতনের সাথে বসে কি মিটিং শিটিং করছে নাকি? মিথ্যে কথা কব না মান্নান ভাই, আমার চোখে কোনোদিন পড়ে নাই। তোমার চোখে পড়বি কেমন করে? তুমি তো সব সময় এসে বিষে খালি পড়িয়ে থাকো। চোখে না পড়ুক মান্নান ভাই, এই রওশন ভাইয়ের মতো মানুষ সারি সুরি গায়ে আসলে কানে তো আসবে। আচ্ছা চলে, মন্ডল সাহেবের সাক্ষাতেই কথাটা মোকাবেলা করে দিই। মান্নান ভাই আয় করতে চলে। মন্ডল সাহেব একটা কথা জিজ্ঞেস করব, আপনি আবার রাগ হবেন না? না তো কথা জিজ্ঞেস করলে তো রাগ হইনে রে গাদা, রাগ হই কথাটা জায়গায় জায়গায় জিজ্ঞাসা করলি। না, হেনে তো মনে করেন যে খালি আপনি আর আমি রয়েছি, আর কথাটা খালি শুনির মন করছে। এই যে মনে করেন যে শুনবেন না বলে আমার মনের মধ্যে কিরম জানি খালি খুঁচাচ্ছে। খুঁচাচ্ছে? কদি কি কথা তোর মনের মধ্যে খুঁচাচ্ছে? না শুনলে তো আবার অভিমান করে ফেলিতে পারিস। হয়তো খালি পাইছেন ওই একদিন কথা যে অভিমান করবেন। বাদ দে, কদি কি কথা? না মানে করছিলাম কি, ওই যে রওশনের মা মানে আমার ঘরে চাচি, সে তো সবসময় কয়ে বেড়ায় যে আপনি নাকি রওশনের বাপে খুন করেছেন। আর আমরা তো শুনেছিলাম যে ওই ডাকাতি করবে যায় বাড়িওয়ালার বন্দুকের গুলি খায় মরি গেছে। আসলে কাহিনীটা কি মন্ডল সাহেব? তোর কাছে কাহিনীটা কি মনে হয় রে হান্নান? মন্ডল সাহেব আপনি তো আমার গুরুত্বই দিবেন চান না, দেখছেন সেই জন্য প্রমাণ সহ আপনার সামনে এলে হাজির হয়েছি। গোলাম কি প্রমাণ লিয়ে আইছে? শিফালি কি কারোর সাথে সত্যি সত্যি ভেগে গেছে নাকি? কিসের মধ্যে কি কথা করছেন মন্ডল সাহেব? শিপালিগলি এত অবিশ্বাসের কথাগুলি করলাম আমার মনে খুব হিট লাগে। তাহলে কি প্রমাণ নিয়ে আইছো গোলাম? আরে গোলাম, তুই কি প্রমাণ নিয়ে আইছো? আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র তো আর খালি বিষেখালির মধ্যে সীমাবদ্ধ নেই, অনেক দূর পর্যন্ত ছড়া পড়েছে। শুধু সারি সুরি গায়ে বসেও আপনি পিরান নাচের ষড়যন্ত্র হচ্ছে। দেখলো তো হান্নান, ওই জায়গা বেজাগার কথা যে করছিলাম এখন বুঝলো, প্রমাণ পাওয়া গেল। এ গোলাম বসে। এই সারি সুরি গায়ের মানুষজন কেমন আছে? আছে এক প্রকার। বসেক না, খারাই রয়েছে কেন? পান খাবো নাকি? বোবা হয়ে গেলি নাকি? কাকুলি, কাকুলি খারাও, আমি তো মনে মনে তোমাকে খুঁজতেছিলাম। আবার কি উপকার করবে করবে ডাক্তার? কাকুলি, রাত্রিবেলা শুয়ে শুয়ে আমি মেলা চিন্তা ভাবনা করে দেখলাম, এই উপকারটা একমাত্র তুমি আমাকে করে পারো। তাই নাকি? তো কেবা করে কও দেখি। কাকুলি, আমি জানি মুজাম্মেল মিয়াবার সাথে তোমার খুব ভালো সম্পর্ক, সে তোমাকে খুব পছন্দ করে, সে চাচ্ছে যে রুইতানের সাথে তোমার বিয়ে হোক। সেই জন্য তুমি যদি মিয়া ভাইয়ের কাছ দিয়ে তাদের বাড়ির ঠিকানাটা নিয়ে আমার কাছে পাস করে দিতে, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকতাম কাকুলি। এইরকম সিটারের কাম তো আমি করতে পারবো না ডাক্তার। আর তাছাড়া দুলাভাই যদি জানে যে আমি তোমাকে ঠিকানা কয়ে দিছি, তাহলে দুলাভাই আমার সত্য হয়ে যাবি না। আমি তোমাকে কথা দিচ্ছি কাকুলি, কাক পক্ষিতে ঘুণাক করে এই কথাটা জানি পারবি না। তুমি না করো না কাকুলি, ঠিকানাটা তুমি আমাকে দাও। অনেক চেষ্টা চরিত্র করে আমি রাস্তাটা খুঁজে বের করেছি কাকুলি, প্লিজ। তোমাকে রাস্তা দেখাবার যে আমি তো আমার নিজের সর্বনাশ করতে পারবো না ডাক্তার। আচ্ছা, এই বিলকিসে বিয়ে করতে যায় তোমার যখন এত বাধা আসতেছে, তুমি ওই চিন্তা মাথা থেকে ঝাড়ে ফেলাই দাও। আচ্ছা ডাক্তার, তাহলে কাম করো, তুমি আমাকে বিয়ে করে ফেলো। কাকুলি, তোমার কি কোনো লজ্জা শরম বলে কোনো জিনিস নাই? তুমি তো খুব খারাপ একটা মেয়ে। আচ্ছা, তোমরা সকলে মিলে কি আমাকে পাগল মনে করো না? অবাক করো কে ডাক্তার? আমি কি তোমার ওই বিলকিসের চেয়ে দেখতে খারাপ? তুমি যতই বিশ্ব সুন্দরী হও না কিছুর জন্য, তাতে আমার কি? আমি সারা জীবন যদি আবিয়ে তো থাই, মরার একদিন পর্যন্ত বিয়ে না করলে তো তোমার মতো মেয়েকে আমি বিয়ে করবো না। দুপলাশয় একজন মানুষ পায় তুমি এবা করে সুযোগ নিলে কাকলি, ঘিন্নে লাগতেছে আমার।
দেখলে কাকা কৃষির জন্যই বৌদির বাড়ির ভূতির ঢিল পড়ার সময় আগায় যাইনে, কালিয়াতে যাওয়ার পর তো দোষীর বাগিয়ে হওয়া লাগলো। তুমি কও। আমি আর কিছুই কইবার চাই না রে গুরুদাস। কে কবে না কে কবে না কে আমাদের বাড়ির উপর আইসা কাকলি রঞ্জু জংশন কাকারা একের পর এক আমাকে আর আমার বউক দোষী সাব্যস্ত করতেছে, আর তুমি বসে বসে সব তামসা দেখবা না? তাহলে কি ধরে নেবো যে তোমরা এই তাগড়ে দিয়ে আমাদের হেনস্থা করার চাও? ধরে নিয়ে যদি তুই আর তোর বউ শান্তি পাইস তাহলে ধরে গা। দেখলে তো তোমার বৌমা তো ঠিকই কয় যে সব গলত তোমার মধ্যে, সেই কথা তো বারবার প্রমাণ করে দিচ্ছাও। তুমি মুরব্বী বাইসে থাকতি আমাকে মোহর অন্যের হাতে যায় কে বাগরা। আমাকে এখন খুব মুরব্বী কয়ার সম্মান দিচ্ছ, তাই না গুরুদাস? তোর বউ যখন আমাকে তারে মারবের আসে তখন কি তোর চোখে ঠুলি দিয়ে থাকিস? সেই আগেই তাহলে তুমি আমাকে মোহরের ভাগ থেকে বঞ্চিত করবে নাকি? গুরুদাস তুই এখন যাতে এখান থেকে, একই কথা আমার আর শুনবে ইচ্ছে করে না। আচ্ছা না শুনলে ওই যে রঞ্জু যে আমার ঢেল মারিছি বলে দোষী সাব্যস্ত করলো তার বিচার খান করে দাও। বেশি কথা কষ্টে গুরুদাস, বিচার করবে লাগলে কিসে খুঁড়তে সাপ বাড়ায় আসবে পারে। তুই যা তখন থেকে যা। আমি কথা বলি তো বেশি কথা হয়ে যায়, আর কাছে করতে পারে সাপ বাড়ে আসবে, আর কারো বিচার নেই। মন্ডল সাহেব তো আমাকে আজকাল গিরাফতারি করতেছে না, আমার কোনো কথা পাত্তাই দিচ্ছে না। ভাবলে মনে হচ্ছে যে আমি এখন অ্যাবনর্মাল হয়ে বসে রয়েছি। এত বড় সাংঘাতিক একটা ঘটনা প্রমাণ সহ হাতে নাতে দিয়ে দিলাম। কস্তুরী, তোমার হাতেই ডাকি। কে চিনবার পারতেছেন না? চেনবো না কিসের জন্যে? আমি ভাবতেছি এইটা তোমার হাতে আসলে কেমবা করে। দেখে তো মনে হচ্ছে রসনে সেই গুলি সারা পিস্তল। ঠিকই ধরিছেন, পিস্তলের রসন ভাই আমাকে পিতি উপরে এসে পেয়েছে। আচ্ছা রওশন তোমাক প্রীতি উপহার হিসেবে এইরকম একটা খারাপ জিনিস দিলে, আর তুমি আগে পাশে চিন্তা না করে ঘ্যাস করে জিনিসটা নিয়ে নিলে। হ্যাঁ, খুবই হিট খেলাম তো কস্তুরী, খুব। তুমি হচ্ছে একটা শিল্পী মানুষ। হ্যাঁ, তোমার হাতগুলি এখন হারমোনি রিডির পর্দে থাকবি, তা না তুমি পিস্তল হাতে গলে বসে লইছা। দেশের যে কি অবস্থা হইলে। দেশ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। শুনলাম গোলাম নাকি আইছে। আইছে তো কি হবে? তাক বাগানের মধ্যে যাবার কোন, আমি তার সাথে দেখা করব। শোনো কস্তুরী, এটা কিন্তু তোমার সাথে আমার কথা ছিল না। সেই দিনে এইতালে আমি যখন গোলামে ফাটাচ্ছিলাম তখন কিন্তু তুমি শিবালির দোহাই দিয়ে আমার হাতে মোবাইল। আপনি একটু বেশি কথা বলেন। আমি কার সাথে কোনে দেখা করব সেটা আমার বিষয়। আমি আপনার যা খুশি তা করেন গে, যান যান। ওরে বাবা, পিস্তল হাতে পায় মনে হচ্ছে তোমার মুসান বাড়ে গেছে। হ্যাঁ, তুমি আমাকে অর্ডার মারতে চাও? ঠিকই কইছেন মান্নান চাচা, আপনি সময় নষ্ট করছেন কি জন্য? যা কইছি তা করেন গে, যান যান। আরে হান্নান, তোর খালাতো ভাই তো দিন দিন গেদা বাচ্চা হয়ে যাচ্ছে রে। আমি আর কি কব কোন তো মন্ডল সাহেব, আমি যে কথা কই সেই কথাটাই অন্যরকম হয়ে যায়। তুই নিয়ে আমি কি করি ক দেখি, এত হট টেম্পার হলে চলে? যে কটা মাথার চুল আছে সেও তো আর বাঁচাই বের পারবে না। আমার মনে হচ্ছে কি মন্ডল সাহেব, এই মান্নান ভাইয়ের একটা বিয়ের ব্যবস্থা করে দেন। হিট খাওয়া শরীর তো। তোকের মধ্যে কথা কবার কাছে কিনা? হ্যাঁ চুপ করে। এই হান্নান, তুই একটু বাইরে যা তো, আমি গোলামের সাথে একটু কথা কব। কি হলো? হ্যাঁ, যাস না কেন? বুঝিস নি কথা? যা। কি হলে দেখালো তো ভাই? তুই না মন্ডল সাহেবের সাথে বসে বসে প্রাইভেট কথা করছিল, তেরা মুখ সুন করে এসে বসলু যে। মন্ডল সাহেবের সাথে আমার কোনো প্রাইভেট কথা হচ্ছিল না কালাতো ভাই, কথা হচ্ছে যায় দেখ গা, ওই গোলাম চোরের সাথে প্রাইভেট কথা হচ্ছে। তুই কি করছিস খালাতো ভাই? আচ্ছা
হঠাৎ করে মন্ডল বাড়িতে এই গুলাম চোরের এত গুরুত্ব বেড়ে গেল কিসের জন্য, এটা তোমার মাথায় ঢুকতেছে না। যখন যার সাথে স্বার্থ তখন তার গুরুত্ব বেড়ে যায়, এটি হচ্ছে মন্ডল বাড়ির নিয়ম। অন্তত এই কয়দিনে আমি এই কথাটা ভালো করে বুঝে গেছি খালাতো ভাই। ঠিকই কইছিস, এর মধ্যে কি সব ঘটনা ঘটে গেছে তুই তো চিন্তাও করে পারবো না। রসনের পিস্তল তখন কস্তুরীর হাতে। তাহলে কি তলে তলে সকলেই এক হয়ে গেছে নাকি খালাতো ভাই? এই কাল রাতের কস্তুরি আর আজকের দিনের কস্তুরির মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। আমাকে হুকুম করে কয় কি গুলাম চোরেক ডাকে দেও। অবশ্য দেও মন কয় নাই, দেয়নি কয়েছে। কয় নাই কতি কতক্ষণ? তুই এনে বসে রয়েছিস কে? যা তাড়াতাড়ি যা, গুলাম চোরেক ডাকি দে। আরে মালিক পক্ষের হুকুম তোর পালন করা লাগবিলা, যা তাতে যা। আর সব কথা নয় বাদই দিলাম, চিন্তা করে দেখ, যে হাতে হারমোনি বাজার কথা সেই হাতে পিস্তল উঠে গেছে। একটা শিল্পী মানুষ, তা সেই রকম করে ধ্বংস হয়ে যাবি, এটা তো আমি কিছুতেই মানে লিবার পারতেছি না। এটা খালাতো ভাই এগুলা এদিকে হায়, সত্যি করে কত রুইতনের কাছে কোনো অস্ত্র মস্ত্র আছে নাকি রে? না 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 মন্ডল সাহেব, রুইতন অস্ত্র পাবি কনে? ওই আমার জানা মতে তো রুইতনের কাছে টাম কাটা চাকুও নেই। আমাদের সারিসুরি গায়ে ওই অস্ত্র বলতে তো একখান ওই রুইতন জংশন কাকার ওই রামদাও। তাইলে তুই যে কলু যে রুইতন আমাকে খুন করার চক্রান্ত করতেছে, সে কথাও ঠিক মন্ডল সাহেব। তো চক্রান্ত করতে তোর অস্ত্র লাগে না? না রে, তোর কথা আমি মানবার পারলাম না। মানুষের হাতে অস্ত্র না থাকলে মানুষের গরম কোত্থেকে আসবে? রুইতনের গরমের কথা করছেন তো, তার তো সব ফাও গরম। ওই হুন্ডার ঘটনার সময় দেখলেন না কত হাতি ঘোড়া মারতেছিল? আপনি যখন কানে মোচড় দিয়ে হুন্ডা খান নিয়ে আসলেন তখন কিছু করিবার পারছিল? এই রসনের সাথে রুইতনের খুব বন্ধুত্ব হয়ে গেছে না রে? কিসের বন্ধুত্ব মন্ডল সাহেব? কনে রওশন ভাই আর কনে রুইতন, একটু খাতির করে কথা বলে কি বন্ধুত্ব হয়ে যায়? তবে এ কথাও ঠিক, এই রুইতন যেসব কথা কয়া বেড়াচ্ছে এ সবই হচ্ছে ওই রওশন ভাইয়ের গরমে। বাদ দে রওশনের কথা, তোগারে কাজ কামের খবর কি? হ্যাঁ, তোগারে কাজ কামের ভাব দেখে মনে হচ্ছে এবছর যেন তোকে আমি দাদন না দিয়ে রিলিফ দিছি। কথা ঠিকই কয়েছেন মন্ডল সাহেব, কাম কাজ কিছুই হচ্ছে না। এই কি যে হয়েছে বসে সারিসুরি গায়ে একের পর এক খালি ভেজাল বাইদেই যাচ্ছে। এই শুরু হয়েছে কালী পুজোর থেকে। কালী পুজোর ভেজালে তোর কি রে ছাড়া? বেশি কথা কইস না। মুখ ফুসকে ওই কালী পুজোর কথা বার হয়ে গেছে মন্ডল সাহেব। এই ভেজাল তো একের পর এক লাগিয়েই আছে। রুইতনের ভেজাল তো আছেই, তার বাদে আবার রিগেন ধরে নিয়ে গেল। আবার মনে করেন যে এই নতুন করে গোদের উপর বিস্ফোরা উঠেছে, আমাদের ওই মরবদি মোহরের ঘটি পাইছে। সারিসুরি গায়ে মোহরের ঘটি উঠেছে? ক্যারে তুই রাত দিন বাড়ির উপর নাগর নিয়ে বসে থাকবো আর ঢেল মারলে দোষ দিব আমার স্বামীর? এত সাহস তুই পাস কোনে? হ্যাঁ, আমি কাউ দোষও দিবের যাইনি, ধরবেরও যাইনি। আমার সাথে তোমরা আজে বাজে কথা কই পেরে আসবে না। তুমি আশকারা না দিলি পরে রঞ্জুর এত বড় সাহস হয়েছে যে আমাকে দোষী সাব্যস্ত করে। সে কথা তাক যায় জিজ্ঞেস করো, নাকি সাহস পাও না? রঞ্জু কি লাট সাহেব আইছে, তার দিকে সাহস পাবো না কি জন্য? তুমি সামনে পালি পরে চুল ধরে টানি ছিঁড়ে ফেলবো। কাইলাতে যখন ঢেল মারার সময় রঞ্জুর হাতে ঠাকুরপো হাতে নাতে ধরা পড়েছিল তখন তুই করেছিল রে? হ্যাঁ, তখন ছোট সিলডে পারতে। বাজে কথা কবে না বৌদি, রঞ্জুর কথাই সত্যি হয়ে গেছে তাই না? কোনো শালা কবার পারবো না যে আমি ঢেল সহ ধরা পড়েছি, সব মিথ্যে কথা। হয়, মিথ্যে কথা যদি হবি তাহলে ঢেল বাতাসে এসে পড়ে না? ঢিল এসে কিসের জন্য পড়ে তুই জানিস নে? ঢিল মানে তোর মরা স্বামী অপঘাতে মৃত্যু হয়ে তার আত্মা তো ভূত হয়ে গেছে। সেই ভূত তোর বাড়ির আশপাশ দিয়ে ঘুরে বেড়ায়, তুমি নাগর নিয়ে লীলে খেলা করে বেড়াবে, সেটা দেখলে তার আত্মার রাগ হয় না? বাসন্তী, তোর বউর কথা কি তো কানে যাচ্ছে নাকি কানে তুলো গুজিয়ে আসো? বউর কথা কে? সকলের কথাই আমার কানে যায়, চোখেও দেখতেছি। তুই আর তোর বউ এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে হয়ে যা। কোনোদিন যদি এই আঙ্গিনের উপর তুগারে দেখি আমি ঠ্যাঙে বাড়ি দেব। দেখিছো 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 তুই দেবতা কাকার রূপ? হ্যাঁ, এই
আপনি মরলে পরে কিডা আপনার কান্দে করে শ্মশানে নিয়ে যায় সবে শুনি শুনি তো। আমি মরার পর আমার দেহ কুত্তে খাবি, কারো কাঁধে নেওয়া লাগবি নে। এখন যা এখান থেকে। যাও কলি হলো, মোহরের হিসাব না নিয়ে তো যাব না। শোন গুরুদাস, তোকে সাফ সাফ একটা কথা কয়ে দিচ্ছি। মনে করে আমরা অনেক বড় একটা মোহরের হাড়ি পাইছি। তুই আর তোর বউ কিডারে সেই মোহরের হাড়ি দাবি করা? যার মোহরের হাড়ি সেই বুঝবি নে। খবরদার এই ভাগ নিয়ে আর যেন কোনো কথা না ওঠে। যা যা এখান থেকে। চলে চলে। পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি, তবু আশায় বসে থাকি, তোমার চরণ ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি সুর।